প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিএনটি কলেজের ডিজিটাল ক্লাসরুম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন, প্রভাষক রসায়ন বিভাগ, টিএনটি বিশ্ববিদ্যালয় কলেজ, মতিঝিল, ঢাকা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। তো আজকে আমরা একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচারটি দেখব। আজকের লেকচারে আমাদের আলোচ্য বিষয় ব্যালেন্স বা নিক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ল্যাবরেটরিতে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট করি, তখন আমাদের রাসায়নিক পদার্থ ওজন করার প্রয়োজন হয়। আর এই ওজন করার জন্য আমরা দুই ধরনের রাসায়নিক ব্যালেন্স বা নিক্তি ব্যবহার করি। প্রথমটি হচ্ছে রাসায়নিক ব্যালেন্স আর দ্বিতীয়টি হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। তো রাসায়নিক ব্যালেন্স এটা দুই ধরনের হতে পারে, পলভঙ্গি ব্যালেন্স আর শার্টেরিয়াস ব্যালেন্স। এবং ডিজিটাল ব্যালেন্স এটাও দুই ধরনের হতে পারে, 2 ডিজিট ব্যালেন্স এবং 4 ডিজিট ব্যালেন্স। তার মানে আমরা পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে যে দুই ধরনের ব্যালেন্স ব্যবহার করব, তার একটা হচ্ছে অ্যানালগ ব্যালেন্স, যেটাকে আমরা বলতেছি রাসায়নিক ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি, আর একটা হচ্ছে ডিজিটাল। তো আমরা প্রথমে এই যে অ্যানালগ ব্যালেন্স বা যেটা আমরা হস্তচালিত ব্যালেন্স বলি, সেই ব্যালেন্সটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা বলবো পলভঙ্গি ব্যালেন্স নিয়ে। তো এই পলভঙ্গি ব্যালেন্সটা 1866 সালে জার্মান প্রকৌশলী পলভঙ্গি কর্তৃক উদ্ভাবিত। অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্সের এই যে পলভঙ্গি, এটা হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। তো আমাদের এই পলভঙ্গি ব্যালেন্সের প্রধানত 4টি অংশ থাকবে। অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্স গঠনগতভাবে 4টি অংশে বিভক্ত। এক নম্বরে হচ্ছে কাচের বক্সযুক্ত বেদি বা বেস, 2 নম্বরে হচ্ছে স্তম্ভ বা কলাম, 3 নম্বরে হচ্ছে তুলাদণ্ড বা দাগাঙ্কৃত বিম ও পাল্লা, এবং সর্বশেষ হচ্ছে রাইডার ও রাইডারের বাহক। তোমরা একটা পলভঙ্গি ব্যালেন্সের ছবি দেখতে পাচ্ছ। তো এই ছবিতে আমি 4টা অংশ তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। যেমন প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে কাচের বক্সযুক্ত বেদি বা বেস, দ্বিতীয়ত স্তম্ভ বা কলাম, তৃতীয়ত তুলাদণ্ড ও দাগাঙ্কৃত বিম বা পাল্লা, এবং সবার উপরে যেটা দেখতে পাচ্ছ রাইডার ও রাইডারের বাহক, রাইডার ও রাইডার বাহক। এই যে রাইডার বা রাইডার বাহক, এই জিনিসটা হচ্ছে আমার এই যে নিক্তির সবচেয়ে উপরে অবস্থিত একটা স্কেল, এবং স্কেলের উপরে একটা শলাকার মতো আছে, যার উপরে একটা ছোট্ট প্লাটিনাম বা গোল্ডের তৈরি তার, যে তারটা ডানে বা বামে সরানো যায়, ওইটাকে বলে হচ্ছে রাইডার। তো এই রাইডার বাহক আর ওই যে স্কেলটা, এটা হচ্ছে আমাদের যে নিক্তির সবচেয়ে উপরে অবস্থিত একটা অংশ। তো আমাদের এই যে পলভঙ্গি ব্যালেন্স, এই পলভঙ্গি ব্যালেন্সের রাইডার এই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই রাইডারের সাহায্যেই আমরা 10 মিলিগ্রামের তুলনায় ছোট, অর্থাৎ 1 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম বা 1 মিলিগ্রামের 10 ভাগের 1 ভাগ, এগুলো পরিমাপ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা রাইডার বলতে কি বুঝি, সেই সংজ্ঞাটা আমি দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ রাইডার হচ্ছে প্লাটিনাম বা গোল্ডের তৈরি সাধারণত 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভরের ধাতব তারের বাঁকানো টুকরা, যাকে নিক্তির বিমের উপর দিয়ে সহজেই ডানে বা বামে সরানো যায়, তাকেই বলা হয় রাইডার। তো আমি আবার সহজ করে দিচ্ছি, রাইডার হচ্ছে যে একটা ছোট্ট বাঁকানো তার, ঠিক আছে? তারটা হচ্ছে প্লাটিনাম ও গোল্ডের মিশ্রণ দ্বারা তৈরি, এরকম একটা তার, বা নর্মাল রাইডারগুলো অ্যালুমিনিয়াম দ্বারাও তৈরি হতে পারে। তো এইটার ভর হচ্ছে সাধারণত 5 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম, 5 মিলিগ্রামেরও হতে পারে, আবার 10 মিলিগ্রামেরও হতে পারে। তো এরকম একটা তার, যেটা কি করা হবে, উপর দিয়ে ডানে বা বামে এরকম সরানো যাবে। হ্যাঁ, এটাই রাইডার। তো তার মানে রাইডার বলতে আমরা একটা তারকে বুঝবো।
তোমরা দেখতে পাচ্ছ এই যে স্কেলের উপরে এই যে একটা তার, এই পেঁচানো তার বা একটা আংটের মতো বড়শির মতো বাঁকানো তার, ওই তারটাই হচ্ছে রাইডার। আর রাইডারের ঠিক নিচেই থাকে একটা স্কেল। এই স্কেলে আমরা রাইডারটা কত নম্বর দাগে আছে সেটা নির্ণয় করেই মূলত ওজনটা পরিমাপ করে থাকি। তো এবারে আমরা দেখব রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট কি। রাইডার ধ্রুবক হচ্ছে বিশ্লেষণীয় নিক্তির বিমের উপর রাইডার স্থাপন করলে বিমের প্রতি দাগাঙ্কের জন্য যে ভর পাওয়া যায় তাকেই রাইডার ধ্রুবক বলে। আমি যদি সহজ করে বলি তাহলে এটা হবে যে আমার ওই যে বিমের উপরে রাইডারটা এক দাগ সরাইলে নিক্তিতে কতটুকু ওজন মানে প্রযুক্ত হয় সেটাই হচ্ছে মূলত রাইডার ধ্রুবক। অর্থাৎ প্রতি দাগের জন্য বা প্রতি দাগাঙ্কের জন্য নিক্তিতে যে ওজনটা পাই সেটাকে আমরা বলবো হচ্ছে রাইডার ধ্রুবক। ঠিক আছে? তো যেমন আমরা বলতেছি যে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে শূন্য বিন্দুটা সর্ববামে থাকে। এটা একটা ইনফরমেশন যে আমাদের রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার ছিল, পলভঙ্গি আর শার্টেরিয়াস। তো এই পলভঙ্গি ব্যালেন্সের শূন্যটা থাকবে সব থেকে বামে, আর বাম থেকে ডান দিকে হয় 50টা দাগ অথবা 100টা দাগ থাকবে। ঠিক আছে? তো যদি শূন্যটা সবচেয়ে বামে থাকে তাহলে আমার যদি রাইডারের ওজনটা ডাব্লু মিলিগ্রাম হয় তাহলে 100 দাগের জন্য ওজনের পরিবর্তন হবে 2W। তার কারণ আমার যদি দাগ থাকে হচ্ছে 100টা আর যদি শূন্য থাকে সবচেয়ে বামে, তাহলে বাম দিক দিয়ে মাঝ বরাবর আসলে 50, আবার এই দিক দিয়ে এই দিক গেলে 50। তাহলে আমি মাঝখান থেকে যদি শেষ মাথায় চিন্তা করি তাহলে আমার মোটামুটি দাগ হবে 50টা, কিন্তু আসলে ওই স্কেলে লেখা থাকবে 100টা। যেহেতু ডাবল লেখা থাকতেছে এই জন্য আমার 2W। অর্থাৎ তোমরা এই যে কলমটা দেখতে পাচ্ছ, ধরো এই কলমটাই আমার রাইডার স্কেল। এই যে বাম দিকে 0, এই 1 2 করে করে এই মাথায় হচ্ছে 100। তাহলে যদি এটা হয় তাহলে আমার 0 থেকে এই পর্যন্ত আসলে আমার 50, আর এখান থেকে এই পর্যন্ত গেলে হচ্ছে 100। তাহলে আমি যদি রাইডারটাকে এই মাথায় স্থাপন করি তাহলে এখানে লেখা থাকবে হচ্ছে 100, কিন্তু বাস্তবে মাঝখান থেকে এই পর্যন্ত দাগ কিন্তু 50টা। যেহেতু দাগ 50টা কিন্তু লেখা আছে 100, ডাবল লেখা আছে, এই জন্য আমরা বলতেছি যে ওজনের পরিবর্তন 2W, ডাবল 2W। অর্থাৎ এক দাগের জন্য কত? অবশ্যই 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা বলবো এই যে রাইডার ধ্রুবকটা কি, যে প্রতি দাগের জন্য, প্রতি একটা দাগের জন্য স্কেলে যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে আমার স্কেলে যে ওজনটা মানে নিক্তিতে যে ওজনটা পাওয়া যায় সেটাই হচ্ছে রাইডার ধ্রুবক। তাহলে এক দাগের জন্য পরিবর্তন হচ্ছে 2W/100 যদি আমার 100 সংখ্যক দাগ থাকে। তাহলে এই 2W/100 এটাই হচ্ছে রাইডার ধ্রুবকের সূত্র। যদি এটাকে আমি গ্রামে নেই, 2W/100 × 1000 যদি এটা করি তাহলে আমার কি হবে, মিলিগ্রামটা গ্রামে পরিণত হবে। তার মানে পলভঙ্গি ব্যালেন্সের জন্য রাইডার ধ্রুবকের সূত্র হচ্ছে 2 × W/100 মিলিগ্রাম অথবা 2 × W/100 × 1000 গ্রাম। এখন এই ডাব্লুর মানটা 5 মিলিগ্রামও হতে পারে, 10 মিলিগ্রামও হতে পারে, কারণ এটা হচ্ছে রাইডারের ওজন। আর যদি শার্টেরিয়ার ব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের এই যে সমস্যাটা ছিল যে মাঝখান থেকে এই পর্যন্ত 50টা দাগ, তো লেখা আছে কত 100টা দাগ, সেই সমস্যাটা থাকবে না। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে যে এক দাগের জন্য W/100 বা W/50 হতে পারে যদি 50টা দাগ থাকে, আর গ্রামে নিলে W/100 × 1000। এটা অর্থাৎ যদি মাঝখানে শূন্য থাকে, যদি আমার শূন্যটা মাঝখানে থাকে তাহলে রাইডার ধ্রুবকে 2 দ্বারা গুণ করতে হবে না। আর যদি শূন্যটা বাম দিকে থাকে তাহলে আমাকে রাইডার ধ্রুবক নির্ণয়ের সময় রাইডারের ভরটাকে 2 দ্বারা গুণ করে দাগ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আবার বলতেছি, মাঝখানে থাকলে রাইডারের ভরকে 2 দ্বারা গুণ করতে হবে না,
শূন্যটা বাম পাশে থাকলে রাইডার ধ্রুবককে আমার 2 দ্বারা গুণ করতে হবে। তো এটা গেল। তো আমাদের এখন দেখো, যদি প্রশ্নে এই রাইডার ধ্রুবকের মানটা উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নিব রাইডার ধ্রুবকটা হচ্ছে 0.1 মিলিগ্রাম বা 0.0001 গ্রাম, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষায় যে অঙ্কটি দেয় সেই অঙ্কে রাইডার ধ্রুবকের মানটা দেয় না, যদি না দেয় তাহলে আমাদের ধরে নিতে হবে রাইডার ধ্রুবকটা হচ্ছে 0.1 মিলিগ্রাম, অথবা আমরা গ্রামে নিলে হবে 0.0001 গ্রাম, এটা আর কি। তো এবারে আমরা এই পলভঙ্গি ব্যালেন্স দ্বারা যে বস্তুর ওজনটা নির্ণয় করব তার সূত্র বা ফর্মুলা হচ্ছে যে মোট ওজন সমান সমান বাটখারার ওজন প্লাস মাইনাস রাইডারের অবস্থান গুণ রাইডার ধ্রুবক। অর্থাৎ আমার ধরো এটা একটা বাটখারা, তো এর এই যে ডান দিকে আমার এটা একটা পাল্লা, দাড়ি পাল্লা, হ্যাঁ, বা নিক্তি। এইদিকে আমি ডান দিকে যদি আমি বাটখারা দেই আর বাম দিকে বস্তু দিই তাহলে ওজনটা কি হবে? এই যে বাটখারার ওজন, এখন বাটখারা তো একুরেট নাই, কারণ আমাদের যে বাটখারাগুলো আছে বস্তুর ওজন আমরা এই ব্যালেন্স দ্বারা দশমিকের পরে 4 ঘর নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমার মনে করে 0.1 মিলিগ্রাম, এত ছোট বাটখারা নাই, সেক্ষেত্রে আমরা রাইডার ইউজ করি। তো রাইডারের ভরটা কি হবে? যে বস্তুর ওজন হবে যতগুলো বাটখারা এই যে ডান পাল্লায় দিয়েছি সেই বাটখারাগুলোর মোট ভর, এরপরে যোগ দিব হচ্ছে রাইডার ধ্রুবক গুণ দাগ সংখ্যা। এটা মাইনাসও হতে পারে। তো মাইনাস কখন হবে? যখন আমার এই যে রাইডারটার অবস্থান হবে, যখন আমার রাইডার প্লাস হবে যখন রাইডারটা বাটখারার দিকে অবস্থান করবে, আর মাইনাস হবে যখন রাইডারটা বাটখারার বিপরীত দিকে অবস্থান করবে। আরেকটা কথা হচ্ছে, সাধারণত এটা মনে রাখবা যে বাম পাল্লায় আমরা বস্তু রাখবো আর ডান পাল্লায় আমরা বাটখারার ওজন রাখবো। অর্থাৎ এই যে এটা যদি আমার নিক্তি হয় বা পাল্লা হয়, এই যে ডান দিকে আমি বস্তুর জন্য যে বাটখারাগুলো দরকার এই দিকে রাখবো বাটখারা, আর আমার এই যে বাম সাইডে রাখবো হচ্ছে বস্তু, যেটার আমি ওজন নির্ণয় করতে চাই সেটা। তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নে অনেক সময় দিক বলা থাকবে না, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে ডান দিকে বাটখারা আর বাম দিকে বস্তু। আবার বলতেছি, প্রশ্নে অনেক সময় রাইডার ধ্রুবক থাকবে না, ধরতে হবে 0.1 মিলিগ্রাম, আর যদি দিক বলা না থাকে ধরতে হবে ডান দিকে বাটখারা আছে, এটা আর কি। তো আমরা এই যে সূত্রটা শিখলাম, এই সূত্রটার আমরা একটা অঙ্ক দেখি। তো প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় বস্তু রেখে ডান পাল্লায় 2 গ্রাম, 10 গ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এবং 500 মিলিগ্রাম ভরের বাটখারা ব্যবহার করার পরে নিক্তির ভারসাম্য আনার জন্য বলছে আরোহীকে, এই যে আরোহী আর রাইডার এক জিনিস, রাইডারের বাংলা হচ্ছে আরোহী, আরোহীকে 20 ঘর ডানে সরানো হলো। তাহলে ডান দিকে কি আছে? বাটখারা আছে, আর রাইডার সরাইছে ডান দিকে, তার মানে বাটখারার দিকে, অতএব কি হবে? অতএব প্লাস হবে। তো বস্তুর ভর নির্ণয় করো, আর এখানে তথ্য দিছে যে ব্যালেন্সের শূন্য আছে সর্ববামে আর দাগ আছে 50টা, রাইডারের ভর হচ্ছে 5 মিলিগ্রাম, তার মানে ডাব্লিউর মান হচ্ছে 5 মিলিগ্রাম, আর শূন্য আছে বামে, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি সমাধান করি, প্রথমে আমরা নির্ণয় করবো হচ্ছে আরোহী ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট। তাহলে সূত্রটা কি? 2 × W/50 গুণ 1000। তাহলে করলে গ্রাম রাইডার ধ্রুবক পাইলাম 0.0002 মিলিগ্রাম। এখন বস্তুর ভর, এই বস্তুর ভর আমি সবগুলোকে গ্রামে নিয়ে নিছি। দেখো এই যে 10 গ্রাম যোগ 2 গ্রাম, একটু সাজিয়ে লিখছি। এরপরে আমার 500 মিলিগ্রাম, তাহলে 500 মিলিগ্রাম গ্রামে নিলে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.5, তাহলে 500 মিলিগ্রামকে আমি লিখছি 0.5। এরপরে দেখতেছো যে এই যে 0.02 এটা হচ্ছে 20 মিলিগ্রাম, মানে 0.02, আর 0.01 মানে হচ্ছে 10 মিলিগ্রাম। এইভাবে সবগুলো গ্রামে নিয়ে নিছি। এরপরে প্লাস রাইডার 20 ঘর গেছে, তার মানে কি 20 গুণ রাইডার ধ্রুবক হচ্ছে 0.0002। এটা করলে আসে 12.534।
4 গ্রাম। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ বস্তুটির ভর। আবার যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, বলছে ডান পাল্লায় 250, 20, 10 গ্রাম ও 500, 200, 100, 20 ও 10 মিলিগ্রাম ভরের বাটখারা দেওয়া হয়েছিল এবং রাইডার বা আরোহী তুলাদণ্ডের 24 ঘর পরে স্থাপন করা হয়েছে। এখন দেখো ডানে বা বামে কিন্তু বলা নাই, তাহলে আমরা ধরে নিব এটা ডান দিকে, অর্থাৎ বাটখারার দিকে। ঠিক আছে, যেহেতু দিক উল্লেখ নাই, অর্থাৎ প্লাস ধরে আমরা করবো সূত্রটা। তাহলে সমাধানটা একই রকম করে দিয়েছি আমরা, যে রাইডার ধ্রুবকটা সরাসরি দিয়েছে, এই জন্য আগের অঙ্কটার মতো ফার্স্ট স্টেপ আমাদের করার প্রয়োজন হয়নি। তাহলে খুব সহজ, সরাসরি মানগুলো বসিয়েছি, মিলিগ্রামটাকে পরের লাইনে আমরা গ্রাম করেছি, এরপরে যোগ দিয়েছি, শেষ আর কি। তো এই যে দুইটা অঙ্ক তোমরা দেখলা, এই অঙ্ক দুইটা এই রাইডার ধ্রুবক বা পলভঙ্গি ব্যালেন্সের অঙ্ক পরীক্ষায় আসে। তো অঙ্কগুলো খুবই সহজ, কঠিন না। সেক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে রাইডার ধ্রুবক নির্ণয়, অর্থাৎ তোমার দাগ কয়টা আছে, 2 দ্বারা গুণ হবে কি হবে না, এই দুইটা জিনিস যদি তুমি চিন্তা করে রাইডার ধ্রুবক ঠিকঠাক নির্ণয় করো। আর হচ্ছে যে রাইডারটা কোন দিকে আছে, দিক উল্লেখ না থাকলে তো বললামই ডান দিক ধরে প্লাস দিয়ে করবা। আর যদি দিক উল্লেখ থাকে, তাহলে যদি রাইডারটা দেখো যে বাটখারার বিপরীত দিকে গেছে, তাহলেই মাইনাস, আর সবসময় প্লাস। তাহলে বস্তুর ভর প্লাস রাইডারের দাগ সংখ্যা গুণ রাইডার ধ্রুবক, এই সূত্রটা বসাইলেই উত্তর চলে আসবে। তো আমি তোমাদের এখানে 5টা অঙ্ক দিয়েছি, একদম একই রকম, একই নিয়মের। তোমরা এখন ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে এই অঙ্কগুলো খাতায় করে ফেলো। আশা করি সবগুলোই করতে পারবে এবং তোমার উত্তরের সাথে যে আমার প্রদত্ত যে উত্তর, এটাকে মিলিয়ে নাও। আর কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই এই সম্পর্কে প্রশ্ন করবে। এটা গেল। এরপরে আমরা আসি হচ্ছে আমাদের ডিজিটাল ব্যালেন্স। তাহলে আমরা আমাদের এই যে অ্যানালগ ব্যালেন্স যেটা ছিল, রাসায়নিক ব্যালেন্স 2 প্রকার, সেটা আমরা পড়েছি। তো শার্টেরিয়ার ব্যালেন্সটা আমরা ওইভাবে আলোচনা করিনি, তার কারণ হচ্ছে শার্টেরিয়ার ব্যালেন্স আর পলভঙ্গি ব্যালেন্স দুটো একই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে শার্টেরিয়ার ব্যালেন্সে আমার শূন্যতা থাকবে সবার বামে, এই বাম থেকে বামে শূন্য থাকবে, আর ডান দিকে 100টা ঘর, অথবা এখানে শূন্য থাকবে এক মাথা, সোজা কথা বাম প্রান্তে অথবা ডান প্রান্তে শূন্য, আর এদিকে 50টা বা 100টা ঘর থাকবে। আর শার্টেরিয়ার ব্যালেন্সে শুধু পার্থক্যটা এই জায়গায় যে শূন্যটা থাকবে মাঝখানে। ঠিক আছে, শার্টেরিয়ার ব্যালেন্সে শূন্য থাকবে মাঝখানে, আর পলভঙ্গি ব্যালেন্সে শূন্য থাকবে বামে বা ডানে। ঠিক আছে, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, সব কিছু একই রকম। এই কারণে আমরা শার্টেরিয়ার ব্যালেন্সটা গঠন ওইভাবে বিস্তারিত পড়তেছি না। এটা গেল। তো এবারে আমরা ডিজিটাল ব্যালেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ ডিজিটাল ব্যালেন্সের, যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ 0.00, অর্থাৎ দশমিকের পরে 2টা ঘর। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা 2 ডিজিট ব্যালেন্স, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর ওঠে, এখানে বেশি ওঠে না। তাহলে আমরা বলবো যে 2 ডিজিট ব্যালেন্স কি, যদি এই প্রশ্নটা করা হয় তাহলে উত্তরটা হবে যে ডিজিটাল ব্যালেন্সে 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.01 গ্রাম নিখুঁতভাবে পরিমাপ করা যায়, তাকে 2 ডিজিট ব্যালেন্স বলে। পূর্বে ব্যবহৃত রাফ ব্যালেন্সের স্থানে বর্তমানে 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয় এবং এটা দ্বারা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপ করা হয়। ম্যাক্রো ও সেমি ম্যাক্রো বিশ্লেষণে 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। তো দেখো 2 ডিজিট ব্যালেন্সে আমরা দশমিকের পরে মাত্র 2 ঘর মাপতে পারি, অর্থাৎ 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ আমরা পরিমাপ করতে পারি, এর কম আমরা মাপতে পারবো না। তার মানে একিউরেসি এই 2 ডিজিট ব্যালেন্সটা তুলনামূলক কম 4 ডিজিট ব্যালেন্সের তুলনায়। ঠিক আছে, তো গেল আমাদের যে ডিজিটাল ব্যালেন্স বা 2 ডিজিট ব্যালেন্স। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে 2 ডিজিট ব্যালেন্স দ্বারা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপ করা হয়, বা এটা হচ্ছে একটা রাফ ব্যালেন্সের স্থানে ব্যবহার করা হয়, যে রাফ মেজারমেন্ট
একদম একুরেট মেজারমেন্ট করা এখানে যাবে না, কারণ আমার তো দশমিকের পরে 2 ঘরের পরে আর উঠতেছে না, সেক্ষেত্রে একদম মানে অ্যাকুরেট মানে ভ্যালুটা আসবে না। অর্থাৎ আমরা রাফ মেজারমেন্ট করতে পারবো এটা দ্বারা, আর এটা দ্বারা আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো পরিমাপ করব। আর এটা মূলত আমাদের ল্যাবরেটরিতে এই যে ম্যাক্রো ও সেমি মাইক্রো এই যে দুইটা অ্যানালাইসিস সেখানে আমরা ব্যবহার করতে পারবো। কোনোভাবেই মাইক্রো অ্যানালাইসিসে 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার আমরা করব না। আর সাধারণত আমরা আমাদের কলেজের ল্যাবরেটরিতে মাইক্রো অ্যানালাইসিস করি না, সাধারণত যেটা করি সেটা হচ্ছে সেমি মাইক্রো। তো সেখানে এই ডিজিট মানে 2 ডিজিট ব্যালেন্সটা আমরা অনায়াসেই ব্যবহার করতে পারবো, এবং আমাদের ল্যাবে যে ব্যালেন্সটা আছে সেটাও 2 ডিজিট ব্যালেন্স। তোমরা ল্যাব করলে এটা দেখতে পাবে। তো গেল, এরপরে তোমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছ। দেখো ছবিটায় দশমিকের পরে 0.0000 অর্থাৎ 4টা শূন্য আছে। তো এই যে এখানে 5টা শূন্য দেখা যাচ্ছে, 0.0000 4টা শূন্য। তাহলে এই যে ব্যালেন্সটা দেখে আমরা বুঝতেছি কি এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের 4 ডিজিট ব্যালেন্স। তো 4 ডিজিট ব্যালেন্সের যদি সংজ্ঞা বলি, তাহলে যে ব্যালেন্সে 4 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ 1 গ্রামের 10,000 ভাগের 1 ভাগ, 2 ডিজিটে ছিল 100 ভাগের 1 ভাগ 1 গ্রামের, এটা হচ্ছে 10,000 ভাগের 1 ভাগ বা 0.0001 গ্রাম পর্যন্ত ভর সঠিকভাবে মাপা যায়, তাকেই 4 ডিজিট ব্যালেন্স বলে। সংজ্ঞাগুলো আসতে পারে পরীক্ষায় 1 মার্কের, তোমরা এটা লিখে নিবে। আর 4 ডিজিট ব্যালেন্স দ্বারা আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপ করার কাজে ব্যবহার করব। আর এটা হচ্ছে সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণে 4 ডিজিট ব্যালেন্স আমরা ব্যবহার করব। আরেকটা বিষয় হচ্ছে, যদি বলা হয় 2 ডিজিট এবং 4 ডিজিট এই দুইটা ব্যালেন্সের মধ্যে কোন ব্যালেন্সটা সবচেয়ে বেশি একুরেট মান দিতে পারে বা সবচেয়ে বেশি নির্ভুল মান দিতে পারে কোন ব্যালেন্স, এর উত্তর হবে অবশ্যই 4 ডিজিট ব্যালেন্স, কারণ এটার আমার একুরেসি অনেক বেশি, দশমিকের পরে 4 অঙ্ক মান দেয়। ঠিক আছে, তো আমরা আরেকটা বিষয় মনে রাখবো যে মাইক্রো অ্যানালাইসিসে কোনোভাবেই আমরা 2 ডিজিট ব্যালেন্সটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। এটা আসতে পারে যে মাইক্রো অ্যানালাইসিসে কোন ধরনের ব্যালেন্স ব্যবহার করা হয়, উত্তর হবে 4 ডিজিট ব্যালেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা আমাদের এই যে ব্যালেন্স, 2 ধরনের ব্যালেন্স আমরা পড়লাম, একটা হচ্ছে রাসায়নিক ব্যালেন্স, একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। এই 2 ধরনের ব্যালেন্সের আমরা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। তো সুবিধার কথা যদি বলি, তাহলে পলভঙ্গি ব্যালেন্সের সুবিধা বলতেছি যে এটি হচ্ছে হস্তচালিত ও বিদ্যুৎবিহীন, কারেন্ট থাকুক বা না থাকুক সেটা কোনো বিষয় না, এটা একটা সুবিধা, আমি হাত দিয়ে এটা করতে পারবো পরিমাপটা। 2 নম্বর হচ্ছে যে এটি ডিজিটাল ব্যালেন্সের চেয়ে দামে সস্তা। 4 ডিজিট ব্যালেন্স একটু দামি হয়, তার তুলনায় আমার যে পলভঙ্গি ব্যালেন্সটা দামে একটু সস্তা, যদিও 2 ডিজিট ব্যালেন্সের দাম খুবই কম, তবে এটা 4 ডিজিট ব্যালেন্সের তুলনায় সস্তা। আর যেটা হচ্ছে যে যন্ত্রাংশের সমস্যা হলে মেরামত করা যায় অথবা ক্রয় করা যায়, যেহেতু এটা মেটাল দ্বারা তৈরি, তাহলে এটা স্ক্রু খুলে টুলে আবার ঠিক করা যায়, এটা একটা বিষয়। আর অসুবিধা হচ্ছে যে পলভঙ্গি ব্যালেন্সের ভর ও বিশুদ্ধ মান তুলনামূলকভাবে কম পাওয়া যায়, এটা সময় বেশি লাগে, এটা সবচেয়ে বড় অসুবিধা, মাপতে সময় বেশি লাগে। আর এখানে হচ্ছে নিক্তি ও বাটখারা ক্ষয়প্রাপ্ত হয়। তোমার যেহেতু আমার যন্ত্রটা ধাতু দ্বারা তৈরি, তাহলে এটা মরিচা পড়তে পারে, ঠিক আছে, তো সেই কারণে কি হয়, নিক্তি এবং বাটখারা ক্ষয়প্রাপ্ত হয়, আর বাটখারা ক্ষয়প্রাপ্ত হলে তো ওজন কমে যাবে, সেক্ষেত্রে নিখুঁত মান আসবে না, এবং বায়ু প্রবাহ ও ব্যক্তিগত ত্রুটি থেকে যায়, যার ফলে সঠিক মান দেয় না। যে যদি বাতাসের কারণে বাটখারা নড়ে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা একুরেট মান পাবো না। আবার ধরো যে আমি ব্যক্তিগত ত্রুটি করলাম, অর্থাৎ 0-তে নাই, তারপর আমি মনে করলাম 0-তে আসছে, অর্থাৎ আমার নিজের ভুলের জন্য, গাফলাতের জন্য এখানে ভুল মান আসতে পারে। তো এই 3টা হচ্ছে মেজর প্রবলেম। আমি আবার বলতেছি, একটা হচ্ছে সময় বেশি লাগে, তারপরে বাটখারা ক্ষয়প্রাপ্ত হইতে পারে, মরিচা করতে পারে, সেক্ষেত্রে ভুলমান আসতে পারে। আর তৃতীয়ত হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, মানে আমার নিজস্ব ত্রুটির জন্য মান ভুল আসতে পারে, নিজস্ব গাফলাতির জন্য মান ভুল আসতে পারে।
তারপর বাতাসের বাধার কারণে এর মান ভুল আসতে পারে। তো এই তিনটা হচ্ছে আমার মেজর প্রবলেম পলভঙ্গি ব্যালেন্সে। সার্টেরিয়াল ব্যালেন্স যেহেতু একই রকম, তাহলে সেটা আসলে আমরা একই কথা লিখবো, কোনো ব্যতিক্রম হবে না। তো এটা গেল। আর আমরা সবশেষে বলবো ডিজিটাল ব্যালেন্সের সুবিধা ও অসুবিধা। তো শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল ব্যালেন্সের সুবিধা অনেক। যদি বলি কয়েকটা উল্লেখযোগ্য কথা বলি, সেটা হচ্ছে যে এটা দ্বারা সূক্ষ্ম পরিমাপ এবং নির্ভুল পাঠ দেখায়, যেটা হচ্ছে নির্ভরযোগ্য। কারণ এখানে কিন্তু আমার নিজের কোনো ভুল হওয়ার সুযোগ নেই, যা আছে ডিজিটাল ব্যালেন্স মানে ডিসপ্লেতে দেখাই দিবে, জাস্ট দেখে দেখে লিখে নেব, এখানে ভুল হওয়ার কিছু নেই। সূক্ষ্ম পরিমাপ করার জন্য আমরা এটা ব্যবহার করব। এরপরে সময় অল্প প্রয়োজন, অর্থাৎ দিলেই মান উঠে যায়, কোনো টাইমই লাগে না, এটা একটা সুবিধা। আর তৃতীয় হচ্ছে ব্যক্তিগত ভুল ও যন্ত্রাংশের ত্রুটি কম। ঠিক আছে, তো এখানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা দ্বারা পরিমাপ করলে আমার নিজের ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, যা আছে মেশিন দিয়ে দিবে। আর অসুবিধা হচ্ছে যে যেহেতু বিদ্যুৎ ও চার্জ ছাড়া ব্যবহার করা যায় না, এটা একটা অসুবিধা। কারেন্ট চলে গেলে বা চার্জ না থাকলে এই ব্যালেন্স দিয়ে আমি কিছুই করতে পারবো না। এরপরে ওভারলোড দিলে যান্ত্রিক ত্রুটি হতে পারে, যেমন 200 গ্রামের বেশি এটা মাপা যায় না, টু ডিজিট বা 4 ডিজিট ব্যালেন্স। যদি এর থেকে বেশি দেই আমার যন্ত্রটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, যান্ত্রিক ত্রুটি দেখা দিবে, এটা হচ্ছে একটা সমস্যা। আর সবশেষ যেটা হচ্ছে ব্যয়বহুল ও সহজে মেরামত করা যায় না, যেটা এমন না যে একটু নাট বল্টু খুলে আমি ঠিক করে ফেলবো। ঠিক আছে, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেলে হলাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই, এটা একটা বিষয়। আর হচ্ছে এটা দামে একটু বেশি। তো এই ছিল মূলত আমাদের রাসায়নিক ব্যালেন্স নিয়ে আজকের ক্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে ম্যাথ নিয়ে যদি কোনো প্রকার সমস্যা থাকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে বা আমাকে মেসেজ দিবে বা ফোন দিবে মেসেঞ্জারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।